বুথ লেভেল এজেন্ট নন, এই বুথ লেভেল অফিসার তিনি মার খেলেন মহেশতলা এবং যা জানা যাচ্ছে কলার ধরে মারধর করা হয়েছে। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কি দোষ করলেন এই বিএলও যে মহেশতলার 31 নম্বর ওয়ার্ডে আক্রান্ত হতে হলো সন্তু চক্রবর্তীকে? কারা করেছেন এরকম ঘটনা? দেখো, এটা সব থেকে আশ্চর্য ব্যাপার, মহেশতলা পৌরসভার 31 নম্বর ওয়ার্ডে আক্রান্ত হলেন 144 অংশের বিএলও। এই বিএলও সন্তু চক্রবর্তীর অভিযোগ যে ফর্ম যে ছিল সে ফর্মগুলো জমা দিয়ে গেছিল। এবার জমা দেওয়ার পরে সেই ফর্মগুলো আবার নিয়ে আসতে যখন গেছিল, সেই নিয়ে আসতে গিয়েই তখনই 31 নম্বর ওয়ার্ডেরই নমাদা পার্ক বলে একটা এলাকা আছে, স্বপন সিনহা নামে বাড়িতে এসে যখন ফর্ম তুলতে যায় সেই সময় কিছু ছবি তোলে, পিছন থেকে ওনার বিএলআর ছবি তোলে তখন বিএলআর বলে কেন ছবি তুলছেন, সেই নিয়ে তর্কতর্কি হতেই তখন বিএলআর ওখান থেকে চলে যায়। যখনই চলে যায় তখন তাকে কলার ধরে তাকে মারধর করা হয়। মারধর করার পরই তখনই উনি গিয়ে মহেশতলা থানায় লিখিতভাবে বিএলআরও একটি লিখিতভাবে জমা দেয়। ইতিমধ্যে যে অভিযুক্ত তাকে মহেশতলা পুলিশ অ্যারেস্ট করেছে এবং পুলিশ হেফাজতে নিয়ে এসছে বলে জানা গেছে। বেশ, আমি আর আমার বিএলএ 2 পার্থ বৈদ্য আমার সাথে ছিল। আমরা ফর্ম কালেকশন করতে গিয়েছিলাম। তো বাড়ির লোকের দাবি ছিল ছবি তুলবে, ছবি তারা তুলেওছে। আমরা চলে আসি ফর্মগুলো রিসিভ করে, পেছন থেকে আমাদের উপর চড়াও হয়, সামনাসামনি আমার ছবি তুলতে যায়, আমি বাধা দিই, আমার উপর আক্রমণ হয়, আমার হাতে চোট হয়, আমার বিএলএ 2 পার্থ বৈদ্যর উপরও আক্রমণ হয়। হ্যাঁ, আই কার্ড আমরা দেখিয়েছি, দেখানো সত্ত্বেও বিশ্বাস করেনি, টেনে ছিঁড়ে দেয়। এরপর আমরা লোকাল থানায় কমপ্লেন করি, তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে এবং আমাদের নিশ্চিন্ত থাকতে বলে এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। আমাদের ওয়ার্ডের 244 নম্বর পার্ট, সেখানকার যে বিএলও বাড়ি বাড়ি ফর্ম কালেকশন করছিলেন, স্বপন ঘড়িয়ার বাড়িতে যায়, সেখানে তার ছেলে সায়ন্তন এই বিএলওর উপরে আক্রমণ করে। আইডেন্টি কার্ড চেয়েছিল, আইডেন্টি কার্ড তো সামনে গলায় ঝুলছিল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখা আছে। তারপরেও তাকে মারধর করার পরিপ্রেক্ষিতে সে সঙ্গে সঙ্গে ইসিআর দ্বারস্থ হয়ে মহেশতলা থানার দ্বারস্থ হয়ে সায়ন্তনকে পুলিশ কাস্টডিতে নিয়েছে। আমি সেই যাতে সুস্থভাবে কাজ করতে পারে, তার মনের মধ্যে থেকে ভয়টা যে দূর করতে পেরেছি, সেটাই হচ্ছে বিরাট ব্যাপার। তার জন্য আজকে সে কাজ করতে পারছে। গতকালই দেখিয়েছিলাম কোন্নগরে একজন বিএলও তপতি, তিনি সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে। তার স্বামী দাবি করেছিলেন বিএলওর যে কাজের চাপ, সেই কাজের চাপে টেনশনে সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে। তার অবস্থা এখন সংকটজনক। কোন্নগরের কলকাতা মেডিকেলে ভর্তি অসুস্থ বিএলও। বুধবার এসআইআর এর চাপে বিএলওর সেরিব্রাল অ্যাটাকের অভিযোগ আসে। হুগলির কোন্নগরের 279 নম্বর বুথের ঘটনা। বিএলওর দায়িত্ব পেয়ে চাপে ছিলেন তপতি, এই স্বামী অভিযোগ করেছিলেন। রাত জেগে অনলাইনে ফর্ম আপলোড করা থেকে আরম্ভ করে ভোটারদের ঘন ঘন ফোন ধরা, এই সব নিয়ে চাপ। এত চাপ জীবনে দেখি এরকম চাপ। ও ভয়ে কাজ যে বলছে না, কাজ করলে ওর মায়নায় পাবে না, অঙ্গনায় সব বন্ধ হয়ে যাবে, এমনকি অ্যারেস্টও হয়ে যেতে পারে। এই কথা বলে ও আরও জোর করে কাজ করলো। তার ফল এমনকি ও যে সুগারের ওষুধ খায়, প্রেশারের ওষুধ খায়, সেগুলোও ভুলে গেছে খাওয়ার, এত চাপের কথা। এখন সুগার বেড়ে গেল, প্রেশার বেড়ে গেলো, এই কাজের জন্য। ভুয়ো নির্বাচনী আধিকারিক যেমন পাওয়া যাচ্ছে, পথ অবরোধ হচ্ছে। কিসের জন্য জানেন? বিএলওর বদলির দাবিতে। 206 নম্বর বুথে বিএলও বদল করতে হবে, তার জন্য পথ অবরোধ বাসন্তীর শিবগঞ্জ বাজারে। এসআইআর এর কাজে গাফিলতির অভিযোগ স্থানীয়দের। এসআইআর এর ফর্ম ফিল আপে টাকা নেওয়ার দাবির অভিযোগ। টাকা নিয়ে বেছে বেছে ফর্ম ফিল আপের অভিযোগ। খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস প্রশাসনিক আধিকারিকের। আমাদের ফর্মগুলো নিচ্ছে এবং আমাদের ফর্ম অনেক যেগুলো ফিল আপ করতে বাকি ছিল, বাড়িকে ফিল আপ করে কথা বলেছে, বলে হ্যাঁ করবো। ও যে কি করছে, লোকের বাড়ি বেছে বেছে করছে, কিন্তু আমাদের বাড়ি ফিল আপ করেনি। হ্যাঁ, ও বলছে আমি পারবো না করতে। আমরা চাইছি বিচার হোক। উনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মদ খেয়ে বাড়িতে পড়ে থাকেন। উনি বিডিও সাহেবের ফোন তোলেন না, টোটালি কারোর ফোনও তোলে না। এবং যে সমস্ত নাগরিক বিন্দু যারা আছেন 206 নম্বর বুথের, এনারাও ওকে ফোন করছে, তাদেরকে বাড়ি যেতে বলছে, কখন যাব, কি হবে না হবে, এই সমস্ত কথাবার্তা। যে আমি বলছি 24 তারিখের মধ্যে তুই কাজ তুলবি কি করে? সে বলছে যতটা পারবো আমি করবো, না হলে আমি কাজ করতে পারবো না। হ্যাঁ, আমাদের
বাড়ি গেল কাল রাত্রি তো। আচ্ছা কাল রাত্রি গিয়ে ও বলে কাগজ নিয়ে ইয়ে করে দিই, বলে একটা করে স্টাম্প মেরে দিলে আর 15 টাকা করে একটা করে কাগজ নিলে। টাকা নিয়েছে? হ্যাঁ, নিয়ে চলে এলো। কত টাকা করে নিচ্ছে? 15 টাকা করে একটা কাগজে। 15 টাকা করে। আপনারা জিজ্ঞাসা করেন কিসের টাকা? বাবা কে জানে, ওই সব টাকা চাইছে, কাগজ নিয়ে করে দিচ্ছে। ভয়তে কাগজ না দিলে কি হবে না হবে তো আমরা জানি। টাকা চাইছে লিখে দিচ্ছে তো আমরা জানি, তো ওই জন্য বিএলও নিজে টাকা হাতে করে নিচ্ছে। হ্যাঁ, আপনারা দিয়েছেন? তা দিয়ে তো কালকে নিয়ে এলো কাগজগুলো। এই অভিযোগটা পেলাম, ফর্ম ফিল আপের জন্য আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি, আর কাজটা যাতে তাড়াতাড়ি উঠে যায় তার জন্য আমরা একটা অ্যাডিশনাল বিএলও এর প্রভিশন এখন হয়েছে, এসে গেছে। আমরা একটা অ্যাডিশনাল বিএলও আমরা দিয়ে দেবো। আর এটা শুধু ওনাদেরই নয়, এটা আমাদেরও অসুবিধা হবে যদি সবার নাম না থাকে, যদি একটাও জেনুইন ভোটারের যেন নাম বাদ না হয় সেটা আমরা দেখি। আশা করি যে আমরা টাইমে কাজটা করতে পারি। বিএলওর বিরুদ্ধে সব থেকে গুরুতর যে অভিযোগ যে টাকা নিচ্ছে, না, এটা একবারে টাকা নেওয়া যাবে না, এটা আমরা দেখে নিচ্ছি, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন সতর্ক করা সত্ত্বেও, শোকজ করা সত্ত্বেও এখনো অনেকেরই বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম জমায় অনীহা। কমিশনের কড়া বার্তা, শোকজের পরেও অনীহা। আলিপুরদুয়ারে বাড়িতে ডেকেই ভোটারদের ফর্ম জমা এই বিএলওর। দেখছেন, বাড়িতে বসেই ফর্ম বিলি করছেন। বিএলওর ভূমিকায় সরব ভোটাররা, গাফিলতি মানতে নারাজ, তারপরেও বলছেন সময় বাঁচবে, বাড়ি থেকে কাজ করলে, ঘুরে ঘুরে গেলে পরে তো সময় অনেক লাগবে, তার যুক্তি। ফর্ম তো জমা দিলাম এখানে। কেন? শুনতে পেলাম এখানে জমা হচ্ছে, বসেছে এখানে। নির্দেশ তো বাড়ি বাড়ি যাওয়ার। হ্যাঁ, গেলে সুবিধা হতো, গেল না, খবর পেলাম তাই দিয়ে গেলাম। বাড়ি যে কালেক্ট করছে না? না, আপনাকে বাড়ি ছেড়ে আসতে হচ্ছে। হ্যাঁ, বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ। তখন না সুবিধাই হতো, না গেলে এখন কি করবো, কাজ ছেড়ে আসতে হচ্ছে, একটু তো সমস্যা হচ্ছেই। এখানে আমরা এসআইয়ের যে ফর্মগুলো হচ্ছে এগুলো আমরা তুলছি আর কি। আচ্ছা, আমাদের সময় নেই তো। ফর্ম দেওয়া শেষ? হ্যাঁ, ফর্ম দেওয়া আমাদের ডিস্ট্রিবিউশন কমপ্লিট, এখন আমরা কালেক্ট করছেন। কালেক্ট করছি। কি কি আছে আপনার সঙ্গে? আমার সাথে আছে 3 জন বিএলএ। আর ঠিক উল্টো ছবি দেখুন, জলপাইগুড়িতে এই বিএলও তিনি তিস্তার চরে যেতে চান। সেখানে 800 ভোটার আছে, বিডিওর কাছে আর্তি জানালেন, আবেদন জানালেন, বিডিও সাড়া দিলেন। জলপাইগুড়িতে তিস্তার চরে ট্রাক্টর করে পৌঁছলেন বিএলও, বিডিও। 800 ভোটারের বাস মণ্ডলঘাটে, জলপাইগুড়ি সদরের মণ্ডলঘাটে। একদিকে অনীহা কয়েকজনের, আরেকদিকে বিএলওরা অনেকাংশেই প্রচুর পরিশ্রম করছেন। দুর্গম এলাকায় এসআইআর এর ফর্ম বিলিতে সমস্যা, ট্রাক্টর ভাড়া করে বিএলওকে নিয়ে তিস্তার চরে বিডিও, তিস্তার চরেই শিবির খুলে ফর্ম বিলি। প্রশাসনের সহযোগিতায় খুব স্বাভাবিকভাবে স্থানীয়রা খুব খুশি, না হলে তারা কোথায় যেতেন? এখানে ভিডিও ছাড়া আসলে এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য আসলে আমাদের একটু ভালো লাগলো। এখানে জমা দিচ্ছেন? হ্যাঁ, এখানে জমা দিচ্ছি, অনেকটা সুবিধা হলো। নাহলে কোথায় যেতে হতো? মন্ডলঘাট জিপি, অনেক দূর, নদী পার হয়ে যেতে হবে। এখানে হচ্ছে এসআইআর ওই যে কাগজগুলো সই হয়ে গেছে, আমরা জমা দিচ্ছি। বিএলও আসছেন, ভিডিও আসছেন, খুব সুন্দরভাবে কাজ হচ্ছে, খুব ভালো। এটা দুর্গম জায়গা, এই জায়গাটা তিস্তা নদীর মাঝখানে, একার পক্ষে বিএলওর কাজটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। এর জন্য জলপাইগুড়ি সদর ব্লক থেকে আমাকে সাহায্য করার জন্য স্বয়ং বিডিও সাহেব এসেছেন, এআরও সাহেব এসেছেন, তাছাড়া আরও বেশ কয়েকজন ছিলেন আমার সাথে সহযোগিতা করলেন। একার পক্ষে এটা সম্ভবই ছিল না। আমাদের সদর ব্লকে যে 372টা পার্ট আছে, সেই পার্টের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বিএলওরা হেল্প চেয়েছে আমাদের কাছে, সেসব জায়গাতে আমরা পৌঁছাচ্ছি এবং বিএলওরা খুব ভালোভাবেই করছে। তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দেওয়া দরকার আছে। বাহির চরে ট্রাক্টর নিয়ে প্রায় 8-10 কিলোমিটার রাস্তা জার্নি করে তারপরে যেতে হয় ওখানে। তাছাড়াও ওখানকার মানুষ খুব একটা ভালো করে লিখতে পড়তে পারে না, যার কারণে ফর্ম ফিল আপেও অসুবিধা হচ্ছিল। ভোটারও প্রায় 700-800-র কাছাকাছি। সব মিলিয়ে কাজটাকে সময় মতন তুলতে গেলে ওনাদের একটা সাপোর্ট দরকার ছিল, সেই সাপোর্টটা দেওয়ার জন্যই মূলত আমাদের চাওয়া। ওখানে জন্তু জানোয়ারও একটা আছে এবং দুর্গম প্রচন্ড, কিছুটা তো জলপথ আছে, যদিও ট্রাক্টর এখন যাচ্ছে, ট্রাক্টরে করে গেছিলাম এবং ট্রাক্টরের পথটাও অত্যন্ত দুর্গম আর কি। বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে বুথ, আর সেই কারণে কাটোয়ায় এক পরিবার তাদেরকে ফর্ম নিয়ে আসতে হবে 10 কিলোমিটার দূর থেকেই। আর সেই কারণেই সমস্যায় মঙ্গলকোট বিধানসভার গাফুলিয়া গ্রামে। সমস্যার সমাধানের আশ্বাস কাটোয়ার মহকুমা শাসকের। এসআইআর ফর্ম পেয়েছেন আপনি? পাইনি। আচ্ছা, দিয়ে অন্য জায়গায় আছে। কোথায়? 10 কিলোমিটার দূরে। এসআইআর ফর্ম আমি পাইনি, একটু আতঙ্কে আছি। আমার বাড়ির সবাই আতঙ্কে আছে।
অন্য জায়গায় নাম, আপনার নাম চলে গেছে অন্য জায়গায়, অন্য জায়গায় নাম চলে গিয়ে যায়। খবর, এই মুহূর্তের খবর, রাজ্যে দমকল নিয়োগে ক্লিন চিট সুপ্রিম কোর্টের। 2017 নিয়োগ প্রক্রিয়ায় বীরভূমে 28 জনের চাকরি, দুর্নীতি অনিয়মের অভিযোগে চাকরি বাতিল হয়। ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট। 2023-এ চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। আর সুপ্রিম কোর্ট 25 মামলাকারীর চাকরি ফেরালো। রাজ্যে দমকল নিয়োগে ক্লিন চিট সুপ্রিম কোর্টের। 2017 প্রক্রিয়ায় বীরভূমে নিযুক্ত হন 28 জন। দুর্নীতি অনিয়মের অভিযোগে চাকরি বাতিল করে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। বীরভূমের 25 জনের দমকলের চাকরি ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। কথা বলবো, বিস্তারিত জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, একদম সাল ধরে ধরে জানতে চাইবো কি হয়েছিল এবং সুপ্রিম কোর্ট কি বলল। দেখো, বিচারপতি মাহেশ্বরী বেঞ্চে এই মামলাটি আসে। 2023 সালে বীরভূমের 28 থেকে 29টি রিক্রুটমেন্ট যেটা দমকলে হয়েছিল, সেই রিক্রুটমেন্টগুলি বাতিল করে 2023 সালে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু প্রসাদকে ডিভিশন বেঞ্চ। এবং মূলত অনিয়ম, পাশাপাশি দুর্নীতির অভিযোগ থাকার কারণে প্রাথমিক যে তথ্য প্রমাণ আসে কলকাতা হাইকোর্টের কাছে, তার ভিত্তিতে ওই বীরভূম জেলার। আমি আসছি অর্ণব তোমার কাছে আবার বলছি, বিচারপতি মাহেশ্বরী বেঞ্চের নির্দেশে শুক্রবার চাকরি ফিরে পেলেন বীরভূমের চাকরি হারারা। 2017 সাল থেকে 2023 অপেক্ষা করতে হয়েছে তাদের। 2025, এই 2025-এ এসে এবার সুপ্রিম কোর্ট চাকরি ফেরালো। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। হ্যাঁ অর্ণব, যেটা বলছিলে। দেখো, 2017 সালে রাজ্য সরকার এটা বিজ্ঞপ্তি জারি করে এবং বিজ্ঞপ্তি জারি করার মধ্য দিয়ে রাজ্য জুড়ে প্রায় 3000-এর কাছাকাছি ফায়ার অপারেটর বা দমকলের বিভিন্ন উইং মিলিয়ে প্রায় 3000 নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। এবং এই 3000 নিয়োগ হয়, সেটা এই নিয়োগ প্রক্রিয়া 2019 সাল বা তার পরবর্তী সময়তে। সেই প্রক্রিয়াতে প্রায় 28 থেকে 29 জন নিয়োগ পায় বীরভূম জেলায়। বীরভূম জেলা থেকে মামলা আসে, সেই মামলা কলকাতা হাইকোর্টে পৌঁছায় এবং প্রাথমিক যে তথ্য প্রমাণ সেগুলি খতিয়ে দেখার পর বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ বীরভূম জেলার ক্ষেত্রে ফায়ার যে চাকরি, দমকলের যে চাকরি, সেগুলিকে বাতিল করে, অর্থাৎ অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থাকার কারণে। এরপর 25 জন মামলাকারী যারা চাকরি হারান কলকাতা হাইকোর্টের নির্দেশে, তারা সুপ্রিম কোর্টে পৌঁছায়। সেই 25 জনের মামলা আজ আসে বিচারপতি মাহেশ্বরীর বেঞ্চে সুপ্রিম কোর্টে। এবং এই 25 জন মামলাকারী 28 বা 29 মধ্যে সবাই যাননি, 25 জন গেছিলেন। তাদের প্রত্যেককে যে সার্ভিস, সেটাকে রিইনস্টেট করেছে সুপ্রিম কোর্ট আজ, দেশের শীর্ষ আদালত। অর্থাৎ যে প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া এগিয়েছে এবং তারা চাকরি পেয়েছে, সেখানে গলদ খুঁজে পায়নি সুপ্রিম কোর্ট। অর্থাৎ যে দমকলে নিয়োগ প্রক্রিয়া, যেটা 2017 সালে প্রক্রিয়া শুরু হয়েছিল, 2019 সাল থেকে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, সেখানে কার্যত স্বচ্ছতার কোনো অভাব নেই, বা যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেই নিয়োগ প্রক্রিয়াটা আইন মেনে হয়েছে, তাই সেটাকে ক্লিন চিট দিল দেশের শীর্ষ আদালত বিচারপতি মাহেশ্বরীর বেঞ্চ। এর অর্থ